গুড আফটারনুন। সকলেই তোমরা ভালোই আছো। আশা করি সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। এখন তোমরা জানো যে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ পৃথিবীব্যাপী একটা ভয়ানক ভাইরাস এর প্রাদুর্ভাব ঘটেছে এবং এর থেকে আমাদের দেশ ভারতবর্ষ রেহাই পায়নি। তা আশা করি আমরা এই ভাইরাস থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হব এবং এই ভাইরাসকে আমরা জয় করব যদি আমরা সবাই বাড়িতে থাকি এবং গৃহবন্দী হয়ে থাকি। যাই হোক, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আছোই এই অনলাইন পঠন পাঠনে। তা তোমরা জানো যে এতদিন, অর্থাৎ স্কুল যতদিন খোলা ছিল, আমি তোমাদের ইতিহাসের 3টা অধ্যায় পড়িয়েছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এই 3টা অধ্যায় থেকেই ফার্স্ট সামেটিভের সিলেবাস এবং 3টা অধ্যায়ই আমি যেমন পড়িয়েছি তেমনি প্রশ্ন দিয়েছি এবং তোমরাও উত্তর দিয়েছ। যাই হোক, এই 3টা অধ্যায় আমি আর এখন রিপিট করছি না। আজকে আমরা নতুন একটা অধ্যায়ের সঙ্গে পরিচিত হব, অর্থাৎ 4র্থ অধ্যায়, যেটাকে বলা হচ্ছে সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। এই 4র্থ অধ্যায়টা তোমাদের কাছে নতুন। যাই হোক, আর তোমরা খুব মনোযোগের সঙ্গে আমার এই অনলাইনের ক্লাসগুলো শুনবে। সব মাস্টারমশাইরা আশা করি তোমাদের ভালোই পড়াবেন। হ্যাঁ, তোমরা অবশ্যই মনোযোগ দিয়েই শুনবে, যেহেতু আমরা লকডাউনে সকলেই ঘরে, আমাদের পড়াশোনাটা চালিয়েই যেতে হবে, তাই তোমরা খুবই মনোযোগ দেবে। তা আজকে আমি তোমাদের যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে 4র্থ অধ্যায়, অর্থাৎ সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায়ে আমরা মেইনলি যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কেন ঘটল তার কারণ আমাদের খুঁজতে হবে। তোমরা জানো যে 1857 সালের 100 বছর আগে যদি আমরা যাই, অর্থাৎ 1757 সালে আমাদের পলাশির যুদ্ধের মধ্য দিয়ে, অর্থাৎ সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বা ইংরেজ শাসনের সূচনা হয়েছিল ভারতবর্ষে। এই 100 বছরের ইতিহাসকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এই 100 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবাসীকে সুশাসন তো দেয়নি, কুশাসন দিয়েছে এবং এই কুশাসনের ফলশ্রুতি হল এই 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। বিষয়টা যদি আরও আমরা গভীরে যাই, তাহলে আমরা দেখব এই 100 বছরের পুরো ইতিহাস তো তুলে ধরা সম্ভব না। আমি মেইন জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরব, যাতে এই বিষয়টা তোমরা সহজেই বোধগম্য হতে পারো। আমরা এখন দেখব 1757 থেকে 1857 সালের যে বিষয়গুলো এই সিপাহী বিদ্রোহকে সংগঠিত করল, সেই বিষয়গুলো আমরা একটু আলোকপাত করব। 1757 সালের পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনের সূচনা হয়েছিল, তারা প্রথমত দুটো শাসন, যেমন দ্বৈত শাসন, তারপরে পরে তারা দেওয়ানি লাভ করেছিল। এই দ্বৈত শাসন এবং কোম্পানির দেওয়ানি লাভের ফলে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সম্পদ তাদের দেশে পাচার করেছিল এবং এর ফলে আমাদের দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, যেটা ভারতের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করেছিল। এটা একটা দিক। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একের পর এক তারা কতগুলো ভূমি রাজস্ব ভারতবাসীর উপর চাপিয়ে দিয়েছিল, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত, দহশালা বন্দোবস্ত। এই বন্দোবস্তগুলো প্রবর্তন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতের কৃষকদের কাছ থেকে উচ্চ হারে রাজস্ব আদায় করত। এর ফলে আমাদের বাংলা তথা ভারতের কৃষকরা রাজস্বের চাপে সর্বশান্ত হয়ে উঠেছিল এবং তারা খুবই শোচনীয় হয়ে পড়েছিল। ফলে ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রতি তাদের একটা ক্ষোভ সঞ্চিত হয়েছিল। এটা একটা দিক। আবার যদি আমরা দেখি, এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের শিল্পে উৎপাদিত দ্রব্যের বেশিরভাগটাই আমাদের দেশে চলে আসতো। এর ফলে আমাদের তাঁতিদের যে কুটির শিল্প, সেই শিল্পে যেসব সামগ্রী উৎপাদিত হতো, সেই সমস্ত সামগ্রী বা দ্রব্য ইংল্যান্ডের কলকারখানায় তৈরি দ্রব্যের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে পারত না। এর ফলে আমাদের কুটির শিল্প সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল, যার ফলশ্রুতি হিসাবে আমাদের দেশের হাজার হাজার তাঁতি কর্মহীন হয়ে বেকারে পরিণত হয়েছিল। এর ফলে এই যে তাঁতি যে একটা ক্ষোভ ইংরেজ শাসনের প্রতি, এটাও একটা বিদ্রোহের পটভূমি তৈরি করেছিল। পাশাপাশি আমরা দেখব যে সেই সময় ব্রিটিশ সেনাবাহিনীতে দু ধরনের সৈনিক ছিল। এক হচ্ছে ভারতীয় সৈনিক, আর হচ্ছে ইংরেজ সৈনিক। এই সেনাবাহিনীর মধ্যেও আমরা দেখেছি একটা বিশাল বৈষম্য ছিল। কিভাবে এই বৈষম্যটা তৈরি হলো? কারণ আমাদের ভারতীয় সিপাহীরা সর্বদাই ইংরেজ সিপাহীদের কাছে ছোট হয়ে থাকত। ভারতীয় সিপাহীদের কোনো পদোন্নতি হতো না এবং তাদের মধ্যে যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হতো সেটা ছিল অত্যন্ত নিম্নমানের। অথচ ইংরেজ সৈন্যদের বা সিপাহীদের উচ্চমানের খাদ্য সরবরাহ করা হতো এবং তাদের পেনশন বা পদোন্নতির সুব্যবস্থা ছিল। এর ফলে আমাদের ভারতীয় সিপাহীদের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছিল, যে ঘৃণা পরবর্তীকালে এই 1857 সালের বিদ্রোহের একটা পটভূমি তৈরি করেছিল। তাহলে এই সব আলোচনা থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে 1857 সালের বিদ্রোহের পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ দায়ী নয়। অর্থাৎ দীর্ঘ 100 বছরের বিভিন্ন কারণের সম্মিলিত ফলেই এই 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল। তাহলে আমরা এখন বিপ্লবের পটভূমিটা জানলাম। এরপরে আমরা যাব যে 1857 সালের সিপাহী বিদ্রোহে কি প্রত্যক্ষ কারণ ছিল। প্রত্যক্ষ কারণ
আমরা এবার জানব, অর্থাৎ কি কারণে তাৎক্ষণিকভাবে এই বিদ্রোহটা হলো। তোমরা জানো যে এই সময় ভারতীয় সিপাহীদের মধ্যে যে রাইফেলটা সরবরাহ করা হতো সেটা ছিল এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ বা টোটাটা ছিল, সেই কার্তুজ বা টোটায় গরু এবং শূকরের চর্বি মাখানো একটা কাগজের প্রলেপ থাকত। যেহেতু আমাদের ভারতীয় সিপাহীরা কি হিন্দু কি মুসলিম সকলেই ছিল ধর্মভীরু, তাই ধর্মচ্যুত হওয়ার ভয়ে তারা ইংরেজদের এই এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহারে অস্বীকৃত হয়ে ইংরেজ সরকারের প্রতি বিদ্রোহ ঘোষণা করল। এই ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ। তাহলে এবার আমরা দেখব এই 1857 সালের সিপাহী বিদ্রোহটা কিভাবে শুরু হলো, কোথায় শুরু হলো, কোথায় কোথায় এর বিস্তার ঘটলো। এই বিষয়গুলো আমরা একটু বা আমি একটু তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। 1857 সালের সিপাহী বিদ্রোহ প্রথম সংঘটিত হয়েছিল 26শে মার্চ মুর্শিদাবাদের বহরমপুরের সেনানিবাসের মধ্যে। এই মুর্শিদাবাদের বহরমপুরের সেনানিবাসের কিছু সেনা 1857 সালের 26শে মার্চ ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ প্রদর্শন করেছিল, কিন্তু এটা বিদ্রোহ নয়, এটা বিক্ষোভ। ঠিক তার কয়েকদিন পর আবার আমরা দেখছি 29শে মার্চ ওই বৎসরেরই কলকাতার ব্যারাকপুরের সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে এবং ঈশ্বর পাণ্ডে তারা ইংরেজদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এবং মঙ্গল পাণ্ডে তার ঊর্ধ্বতন 2 ইংরেজ কর্মচারীকে বা ইংরেজ সেনাকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিচারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তাহলে এই দুটো যে ঘটনা, একটা হচ্ছে বহরমপুরের ঘটনা, একটা ব্যারাকপুরের ঘটনা, এই দুটো ঘটনা ছিল বিক্ষোভ, কিন্তু বিদ্রোহ নয়। 1857 সালের সিপাহী বিদ্রোহ প্রকৃত অর্থে শুরু হয়েছিল 10ই মে, যেটা মিরাটে। মিরাট থেকে ক্রমে এই বিদ্রোহ দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। দিল্লিতে বিদ্রোহীরা অর্থাৎ সিপাহীরা আমাদের সিংহাসনচ্যুত শেষ মুঘল সম্রাট 2য় বাহাদুর শাহকে তারা সম্মান হিসাবে দেশের নায়কের মর্যাদা দিয়ে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের বিদ্রোহের শ্রেষ্ঠ মাতা হিসাবে তাকে তুলে ধরে বা ওনাকে তুলে ধরে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছিল। তাহলে 1857 সালের 10ই মে মিরাট থেকে ক্রমেই বা দ্রুত এই বিদ্রোহ দিল্লি, কানপুর, অযোধ্যা, ফিরোজপুর, মুজফ্ফরনগর, লখনৌ, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বিহার প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ল। এই ছিল
সিপাহী বিদ্রোহের বিস্তার। এবার আমরা দেখব এই বিদ্রোহে কোন কোন ব্যক্তি কোন কোন অঞ্চলে নেতৃত্ব দিল। আমরা একটু আগে দেখলাম যে বিদ্রোহ কোথায় কোথায় বিস্তার লাভ করলো। এবার আমরা দেখব এই বিদ্রোহটা কোন কোন অঞ্চলে, মানে প্রধান নেতা যারা, তারা কোন কোন অঞ্চলে কে কে নেতৃত্ব দিল। প্রথমেই বলতে হয় কানপুরের কথা। কানপুরে মূলত দুজন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিলেন। এরা রাজ পরিবারের সদস্য। একজন হলেন নানা সাহেব, যার আসল নাম ছিল গোবিন্দ ধন্দু পন্ত। আর একজন হলেন তাতিয়া তোপি, যার আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। তাহলে কানপুরে এই দুইজন ব্যক্তি নেতৃত্ব দিলেন। আবার লখনৌয়ে, অর্থাৎ যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, এই লখনৌয়ে নেতৃত্ব দিলেন রানী লক্ষ্মীবাই, যাকে বলা হয় ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অর্থাৎ ঝাঁসিতে। বিহারে নেতৃত্ব দিলেন ক্ষমতাচ্যুত জমিদার, অর্থাৎ বৃদ্ধ জমিদার কুনওয়ার সিং। অযোধ্যায় নেতৃত্ব দিলেন বিধবা রানী হজরত মহল। এছাড়াও ফৈজাবাদে নেতৃত্ব দিলেন একজন মৌলবী, তার নাম ছিল আহমদ উল্লাহ। এইভাবে এই বিদ্রোহ সমস্ত ভারতের সমস্ত স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। আবার কোনো কোনো অঞ্চলে আমরা দেখব সাধারণ মানুষ, সমাজের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তারাও সিপাহীদের সঙ্গে এই বিদ্রোহে সামিল হয়ে এই বিদ্রোহকে একটা মহাবিদ্রোহের রূপ বা চরিত্র দিয়েছিল। তাহলে আমরা জানলাম বিদ্রোহের কারণ, আমরা জানলাম বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, আমরা জানলাম বিদ্রোহ কোথায় কোথায় বিস্তার লাভ করল, আবার কোন কোন ব্যক্তি এই বিদ্রোহের নেতৃত্ব দিল। এবার আমরা জানব যে 1857 সালের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। অর্থাৎ 1857 সালের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, এই প্রশ্নটা তোমাদের বড় আকারের থাকবে। অর্থাৎ এখান থেকে প্রধানত 8 প্রশ্নই হয়। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি বা 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, এই প্রশ্নটাকে তোমাদের তৈরি করতে হবে কয়েকটা পয়েন্ট দিয়ে। আমি এই পয়েন্টগুলো আলোচনা করব। এই প্রশ্নটা লিখতে গেলে তোমাদের মেইনলি কয়েকটা পয়েন্ট আলোচনা করলেই হয়ে যাবে। এই পয়েন্টগুলো আমি তুলে ধরছি। যেমন 1857 সালের বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 1857 সালের বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়? এটা একটা পয়েন্ট। আবার একটা পয়েন্ট, যে 1857 সালের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? এটা একটা পয়েন্ট। আবার একটা পয়েন্ট হতে পারে যে 1857 সালের বিদ্রোহকে
কি সামন্ত বিদ্রোহ বলা যায়? মোটামুটি এই পয়েন্টগুলো দিয়েই তোমাদের একটা 8 প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। এবার আমি এই পয়েন্টগুলো কিছু ধরে ধরে আলোচনা করব। এবার আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের দিব, বা যেটা তোমরা নোট ডাউন করবে। এই প্রশ্নগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তোমরা সকলেই এই প্রশ্নগুলো নোট ডাউন করে নাও। এখানে আমি আজকে যেটা পড়ালাম এখান থেকে মোটামুটি এই 9টা প্রশ্ন হয়েছে এবং আরও হবে, যেটা পরবর্তী ক্লাসে আমি জানিয়ে দেব। তাই এই 9টা প্রশ্ন যে আপাতত দেওয়া হলো, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। যেমন আমি একটু ডিকটেট করে দিচ্ছি। যেমন 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, এখান থেকে প্রথম যে প্রশ্নটা, ভারতীয় সিপাহীরা কোন রাইফেলের বিরোধিতা করেছিল? অ্যান্সারটা আছে এনফিল্ড রাইফেল। আবার দ্বিতীয় প্রশ্নটা, প্রথম কবে সিপাহীরা বিক্ষোভ দেখায়? উত্তর 1857 সালের 26শে ফেব্রুয়ারি বহরমপুর সেনানিবাসের সিপাহীরা। আবার তৃতীয় যে প্রশ্নটা, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন কে? অ্যান্সার ব্যারাকপুরের সিপাহী মঙ্গল পাণ্ডে। চতুর্থ যে প্রশ্নটা, প্রকৃত অর্থে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? প্রকৃত অর্থে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালের 10ই মে, যেটা হচ্ছে মিরাটে। পঞ্চম যে প্রশ্নটা, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? অ্যান্সার লর্ড ক্যানিং। 6 নম্বর যে প্রশ্নটা, নানা সাহেবের আসল নাম কি ছিল? তিনি কোন অঞ্চলে বিদ্রোহের নেতৃত্ব দেন? অ্যান্সার গোবিন্দ ধন্দুপন্ত। তিনি কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেন। 7 নম্বর যে প্রশ্নটা, তাতিয়া তোপির প্রকৃত নাম কি? অ্যান্সার রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। 8 নম্বর প্রশ্ন, অযোধ্যা অঞ্চলে কে বিদ্রোহের নেতৃত্ব দেন? অ্যান্সার বেগম হজরত মহল। 9 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ।